বলো তো পেনটা কোন পার্টস অফ স্পিচ? তোমরা অবভিয়াসলি বলবা ইটস আ নাউন। তোমরা অবভিয়াসলি বলবা কি এটা একটা নাউন, বাট তোমাদের অ্যান্সার ভুল হয়েছে, নাউন এটা না। পেন আমাদের নাউন না, এখানে আমাদেরকে পার্টস অফ স্পিচের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার করতে হবে। তোমরা যারা ইংলিশ গ্রামারটাকে একটা ভীতিকর সাবজেক্ট বানিয়েছো, ইংলিশ তোমাদের কাছে একটা ভীতিকর সাবজেক্ট, ইংলিশ কিছু লিখতে গেলে তোমাদের সমস্যা হয়, যখন কোশ্চেন পাই আমরা পরীক্ষা হলে মনে হয় আমরা কি পেলাম এটা, যখন স্যারেরা ক্লাসে লেকচার দেয় সব কিছু মাথার উপরে যায় না বিষয়টা। ইংলিশ আমাদের কেন ভীতি, ইংলিশ আমরা কেন ভয় পাই? তো আজকের এই ক্লাসটার মাধ্যমে তোমাদের ইংলিশ ভাষাটা নিয়ে, ইংলিশ সাবজেক্টটা নিয়ে যত ধরনের ভয় ভীতি আছে ইনশাল্লাহ আজকের এই ক্লাসটা করো, খাতা কলম নিয়ে এখনই বসো আর দেখো আজ থেকে তোমার ইংলিশের ভীতি থাকে কি না। তুমি যদি প্রাইমারি স্টুডেন্ট হও, হাই স্কুল, এডমিশন, এইচএসসি, ডাজন্ট ম্যাটার, জাস্ট একটু খাতা কলম নিয়ে বসো। আজকের লেকচারটা সবার জন্য উপযুক্ত একটা লেকচার, এবং আজকের এই লেকচারের মাধ্যমে ইংলিশ নিয়ে আমাদের এক কোনো ধরনের ভয় ভীতি কাজ করবে না। ক্লিয়ার? সো লেটস গেট স্টার্টেড। তো আমি যদি ইংলিশ গ্রামারে ভালো হতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমরা ইংলিশ বলতে কেন ভালো পাই না, বা ইংলিশ সাবজেক্টের প্রতি আমাদের কেন ভীতি কাজ করে, এখান থেকে আমাদের উত্তরণের পথটা কি? তো আজকের এই ক্লাসটার মাধ্যমে তোমরা দেখবা যে আমরা কিভাবে ইংলিশের যে ভীতিটা আছে অনায়াসে পানি করে দেই। দেখো প্রত্যেকটা জিনিসের একটা বেসিক বিষয় আছে। তোমরা জানো যেমন আমি যে বিল্ডিং এ দাঁড়িয়ে কথা বলছি, কয়েকতলার বিল্ডিং, এইটার যে ফাউন্ডেশন আছে, এটা যে ভিত্তিটা আছে নিচতলায়, সে নিচতলার যে ভিত্তিটা দেওয়া হয় ওখানে অবশ্যই ভালো মানের যেগুলো ইট সেগুলো ইউজ করা হয়, এবং ভিত্তিটা অবশ্যই স্ট্রং করা হয়। কারণ ভিত্তিটা যত মজবুত হবে ওপরের যে ইমারতগুলো গঠন করা হবে সেগুলো টিকে থাকবে। যদি আমার ভিত্তি স্ট্রং না হয় তাহলে কি হবে বিল্ডিং এর? ওই যে 2014 সালে রানা প্লাজা ধ্বংস হয়ে গেছিল, বিষয়টা এমন কিন্তু হবে। সো আমাদের ইংলিশ গ্রামারের, আমাদের ইংলিশ ভাষাটার একটা ভিত্তি আছে, এটারও কিছু বেসিক বিষয় আছে। তো আমরা যদি আমাদের বেসিক বিষয়গুলো ক্লিয়ার করি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যে কনসেপ্টগুলো আছে আমাদের, যদি আমরা সেগুলো ক্লিয়ার করি তাহলে আমাদের এরপর ন্যারেশন বলো, ভয়েস বলো, যে কোনো কিছু আসে না কেন তোমরা কখনোই ভয় পাবে না। তো প্রথম তোমাদের কাজটা করতে হবে, দেখো ভোকাবুলারি। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লার্ন লটস অফ ভোকাবুলারি। তোমাকে অনেক বেশি শব্দের অর্থ জানতে হবে, ওয়ার্ড মিনিং জানতে হবে। কারণ দেখো আমাদের ইংলিশ যে কোশ্চেনটা হয়, আমাদের ইংলিশ কোশ্চেনটা কিন্তু কি ইংলিশে লেখা। আমরা অনেকে কি হয়, আমাদের অনেক সময় আমাদের কোশ্চেন আমরা এক্সাম হলে পাই, সেটা হতে পারে এইচএসসি বা এসএসসি বা অ্যাডমিশনের সময়। আমাদের ঝামেলা যেটা হয় যে কোশ্চেনটা ইংলিশে করা রয়েছে, আমরা সেই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারি, দ্যাট মিনস আমরা কোশ্চেনের বাংলা মিনিং করতে পারি না, আমরা কোশ্চেনটাই বুঝতে পারি না যে বলতে গেলে কোশ্চেনের চাইছেটা কি। এটা একটা আমাদের মেন সমস্যা। এইটা করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে ভোকাবুলারি স্ট্রং করতে হবে। আমাদের ভোকাবুলারি সেক্টরটা যেটা আছে, উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ভোকাবুলারি সেক্টর। তখন আমরা কি করতে পারবো? তখন আমরা অনায়াসে কোশ্চেনটা বুঝতে পারবো যে মূলত আমার এই কোশ্চেনে কি চেয়েছে আমার কাছ থেকে, এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা কি হবে। এটা একটা কথা, এটা মাথায় রাখবা। এখন এই ভোকাবুলারি শেখার কিছু ওয়ে আছে, ক্লিয়ার? আমি আর একটু তোমাদের কাছে কথা বলি। দেখো এখানে আমি দুজন ব্যক্তিকে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা মেয়েরা মালা গাঁথো ফুল দিয়ে, তাই না? ছেলেরা তো গাঁথো না, মেয়েরা মালা গাঁথো ফুল দিয়ে। তো এই একটা মেয়ে, তো এর কাছে তোমার 10টা ফুল আছে, আর এই জরিনার কাছে আছে মনে করো 20টা ফুল আছে। সকিনের আছে কয়টা? 10টা। জরিনার আছে 20টা। তাহলে এখন আমাকে বলো তো কার মালাটা বেশি বড় হবে? অবভিয়াসলি যার কাছে বেশি ফুল আছে তার মালাটা একটু বড় হবে, আর যার কাছে কম ফুল আছে দ্যাট মিন্স তার মালাটা একটু ছোট হবে। এটা স্বাভাবিক কথা। সেম ওয়েতেও তোমাদের যার যেরকম ভোকাবুলারি জানা আছে, তোমাদের যার যত বেশি ভোকাবুলারি জানা আছে, তোমার ইংলিশের যে পরিধিটা আছে, তোমার ইংলিশের জানার যে পরিধিটা তোমার তত বেশি বড় হবে। ক্লিয়ার? সো ফার্স্ট অফ অল তোমরা ট্রাই করবা যত বেশি পারা যায় ভোকাবুলারি নিজেকে আয়ত্তে নিয়ে আসার জন্য। তো ভোকাবুলারি আমরা কিভাবে শিখবো? আমি এই বিষয়ে ইনশাআল্লাহ নেক্সট একটা ক্লাস করবো তোমাদের ব্যাপারটা, যে ভোকাবুলারি আমরা কিভাবে শিখবো। একদম মুখস্থ না, একদম আমাদের ওই সাইফার্স ভোকাবুলারির মধ্যে বই ধরলাম, একদম প্রত্যেকদিন প্রত্যেকটা পেজ মুখস্থ করবো, দেখা যাবে আলটিমেটলি পরে সে ভুলে যাবো। আমাদের ভোকাবুলারি শেখার সিস্টেম আছে। যেমন দেখো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই। যেমন আজকে মনে করো সোমবার, আমি একটা ওয়ার্ড লিখেছি, দেখো SOMBER, সোমবার।
মনে করো আজকে সোমবার, তো আজকের এই দিনে সোমবার কোনো একদিনে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেঁকা দিয়ে চলে গেছে। তো সোমবার দিনটা আসলে কি হয়, আমার কাছে ভালো লাগে না, আমার কাছে অন্ধকারাচ্ছন্ন মনে হয়, নিরানন্দ মনে হয়, আমার কিছু ভালো লাগে না, হতাশা কাজ করে। তাহলে এই সোমবার শব্দের অর্থ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন, ঠিক আছে। তাহলে সোমবার শব্দ অর্থ কি? অন্ধকারাচ্ছন্ন, নিরানন্দ, হতাশা। তাহলে তোমরা এই যে একটা ওয়ার্ড শিখলা সোমবার, তোমরা যারা দেখতেছো, যদি তোমাদের কাছে কোনো ডিকশনারি থাকে বা ফোনের ডিকশনারি থাকে, সার্চ দাও সোমবার শব্দের অর্থ কি। এই তুমি আজকে এই শব্দটা শিখলা, সোমবার মানে অন্ধকারাচ্ছন্ন, নিরানন্দ। তুমি এই অর্থটা আর জীবনে ভুলবে না। ভাইয়া বলছিল যে সোমবার মানে অন্ধকারাচ্ছন্ন, কেন? ওই দিনে ভাইয়ার গার্লফ্রেন্ড চলে গেছিল, ওই জন্য ভাইয়া কি সোমবার আসলে কি সে সঙ্গে অন্ধকার দেখে। ক্লিয়ার? তো এই যে আমাদের কিছু মজার কিছু টেকনিক আছে, ঠিক আছে, আমাদের মজার কিছু টেকনিক আছে, আমরা সেই টেকনিকগুলো ফলো করে আমরা আমাদের ভোকাবুলারি শিখতে পারি। সেকেন্ডে আসো, টেন্স। আমাদেরকে টেন্স বিষয়ে প্রপারলি একটা ধারণা রাখতে হবে। টেন্সকে বলা হয় মাদার অফ ইংলিশ গ্রামার, ব্যাকবোন অফ ইংলিশ গ্রামার। ক্লিয়ার? সো টেন্স যদি না পারো তোমরা, তাহলে তোমাদের কাছে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা আছে, ইংলিশ গ্রামার ভাষাটা আছে, অনেক কঠিন হবে। সো তোমাদেরকে টেন্সটা ক্লিয়ার করতে হবে। যদি মনে করো আমাকে টেন্সের একটা ক্লাস নেওয়ার প্রয়োজন, তাহলে কমেন্টে জানিয়ে দাও, আমি নেক্সট ইনশাআল্লাহ টেন্সের একটা ক্লাস নেব। তারপরে আসো পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? আমাদের এটা একটা বেসিক বিষয়। আমি তোমাদের একটু আগে বললাম যে বেসিক কিছু বিষয় আছে আমাদের ইংলিশ গ্রামারে। সো এগুলো হচ্ছে আমাদের ইংলিশ গ্রামারের বেসিক বিষয়। এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, প্রপারলি ওয়েতে জানতে হবে। তাছাড়া আমাদের কাছে ইংলিশটা অনেক কঠিন মনে হবে। তোমরা যারা একটু নিজেকে বলো ইংলিশ পারি না, ইংলিশ কঠিন মনে হয়, তোমরা একটু নিজে কোশ্চেন করে দেখো তো, যে আমি যেখানে কয়েকটা টপিক লিখেছি, তোমরা এই কয়েকটা টপিক সম্পর্কে তোমাদের প্রপারলি আইডিয়া আছে কিনা। যদি মনে করো যে আমার এই কয়েকটা সম্পর্কে প্রপারলি আইডিয়া বা ধারণা নাই, তাহলে অবভিয়াসলি তোমার কাছে এটা কঠিন মনে হবে। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লার্ন দিস কাইন্ডস অফ বেসিক থিংস। ক্লিয়ার? আদারওয়াইজ তুমি ইংলিশ গ্রামারে ভালো করতে পারবে না। এই পার্টস অফ স্পিচ তোমাকে একটু কনসেপ্ট তোমাদেরকে দিই আমি। যেমন দেখো, তোমাকে আমি বললাম পেন, বলো তো পেনটা কোন পার্টস অফ স্পিচ? তোমরা অবভিয়াসলি বলবা ইটস আ নাউন। তোমরা অবভিয়াসলি বলবা কি এটা একটা নাউন, বাট তোমাদের অ্যান্সার ভুল হয়েছে, নাউন এটা না। পেন আমাদের নাউন না। এখানে আমাদেরকে পার্টস অফ স্পিচের যে কনসেপ্ট ছিল ক্লিয়ার করতে হবে। ক্লিয়ারটা কি? যে পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের অন্তর্গত। যেটাকে বলা হয় যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পার্টস অফ স্পিচ, যে পার্টস অফ স্পিচের ডেফিনেশনটা মূলত কি। আমরা তো দেখি যে পার্টস অফ স্পিচের ডেফিনেশন হচ্ছে যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধ শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয়। এখন আমাকে তোমরা বলো তো, এই যে পেন শব্দ আমি লিখেছি এখানে, এটা কি কোনো বাক্যের মধ্যে রয়েছে? এটা কখনো বাক্যের মধ্যে নাই। সো এটা আমাদের কোনো পার্টস অফ স্পিচই হবে না। তো এটা আমাদের কি হবে? তাহলে এটা আমাদের জাস্ট একটা ওয়ার্ড হবে, এটা আমাদের পার্টস অফ স্পিচ হবে না। এটা আমাদের কি হবে? জাস্ট একটা ওয়ার্ড হবে। রিমেম্বার দ্যাট। তাহলে পার্টস অফ স্পিচ হতে গেলে কি করতে হবে? বাক্যের অন্তর্ভুক্ত হতে হবে। যেমন দেখো, যদি আমি এই পেন শব্দটাকে এইভাবে লিখি, আই হ্যাভ এ পেন, তখন কিন্তু আমাদের এই পেন শব্দটা একটা পার্টস অফ স্পিচ নাউন হয়ে যাবে। কেন হবে তো বলো তো? যে এইটা আমাদের পেন শব্দটা আমাদের বাক্যের অন্তর্ভুক্ত হয়েছে, অন্তর্গত হয়েছে। আই হ্যাভ এ পেন একটা বাক্য। সো বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধ শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয়। ক্লিয়ার? সো তোমাদেরকে পার্টস অফ স্পিচ নিয়ে একটা প্রপারলি ধারণা রাখতে হবে, এটা মাথায় রাখো। তারপর দেখো সেন্টেন্সের বিষয়টা, সেটা হচ্ছে বাক্য। আমরা জানি সেন্টেন্স মূলত দুই প্রকার, একটা আমাদের গঠনগতভাবে, একটা আমাদের অর্থগতভাবে, মিনিং ওয়েতে। ঠিক আছে? সো তোমাদেরকে সেন্টেন্সের যে বিষয়টা আছে এটা ক্লিয়ার রাখতে হবে। এবং তারপর নাম্বার এবং পার্সন, খুব ছোট বিষয়, একদম গ্রামারের আমাদের ছোট্ট বিষয় আমাদের আছে নাম্বার এবং পার্সন। সো আমাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার রাখতে হবে। সো আজকের এই ভিডিওটা আমি শুরু করবো মূলত পার্টস অফ স্পিচ দিয়ে আমি শুরু করবো আজকের ভিডিওটা। সেটা দেখো, আমরা আজকে শুরু করবো হচ্ছে পার্টস অফ স্পিচ দিয়ে। সো পার্টস অফ স্পিচ মূলত কাকে বলে? মূলত পার্টস মানে হচ্ছে আমাদের অংশ, পার্টস মানে অংশ, অফ মানে সাধারণত র অর্থ দেয়, এটা প্রিপোজিশন, র অথবা এর অর্থ দেয়। আর স্পিচ মানে হচ্ছে কথা, তাহলে হচ্ছে কথার অংশ বা বাক্যের অংশ হবে আমাদের এটা। এখন ওই যে বললাম ডেফিনিশন কি হবে, যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধ শব্দকে
পার্টস অফ স্পিচ বলা হয়। এখন যদি বলা হয় যে এটা ক্লাসিফিকেশন কি, এটা কত প্রকার, এটা হচ্ছে আমাদের 8 প্রকার। আমরা সবাই জানি যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। সো আজকের আমাদের প্রথম যে বিষয়টা আছে নাউন। সো আজকে আমরা একটু নাউন নিয়ে আলোচনা করব। সো নাউন আমাদের কি, আমরা জানি কোনো কিছু নামকে নাউন বলা হয়, এটা আমরা সবাই জানি। তো এখন আজকে আমরা একটু নাউন সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা ওই যে নাউন, আমাদের নাউনের যে ক্লাসিফিকেশন আছে, প্রপার নাউন, কমন নাউন, কাউন্টেবল, আনকাউন্টেবল, আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব না। আজকে কিন্তু আমরা ব্যতিক্রম হইতে আলোচনা করবো না। আমরা দেখো যে নাউন আমরা বলে চিনতে পারি না। যেমন তোমাকে বলা হলো যে ইরিগেশন শব্দটা, তোমাকে বলা হলো ইরিগেশন শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এটা হয়তো বা আমরা মিনিং জানি যে শিক্ষা, এটা একটা নাম বোঝাচ্ছে, আর দ্যাটস ওয়াই আমাদের কি হবে না, নাউন হবে। বাট পরীক্ষার হলে আমি এটা আবারও বলছি, তোমাদের অ্যাডমিশন পরীক্ষার্থী আছো, তোমাদের অ্যাডমিশন পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য এই ক্লাসটা, এটা মাথায় রাখো। তোমাদের অ্যাডমিশন পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য এই ক্লাসটা। সো অবশ্যই তোমরা খাতা কলমে বসো। দেখো সেখানে হয়তো আমরা বুঝতে পারতেছি যে এডুকেশন শব্দটা একটা নাউন, কারণ এখানে আমরা শিক্ষা, এটাকে নাম বোঝাচ্ছে। বাট এমনও হতে পারে যে পরীক্ষার হলে আমাকে এমন একটা ওয়ার্ড দেওয়া হয়েছে যে ওয়ার্ডটা আমি মিনিং আমি জানি না, বুঝতে পারি না। সো তখন আমরা কিভাবে স্মার্ট ওয়েতে অ্যান্সার করব। সো আমরা কিন্তু বাংলায় যে উপসর্গ অনুসর্গ পড়েছি, তোর অবশ্যই পড়েছো। যেমন দেখো উপসর্গ অনুসর্গের যে বিষয়টা দেখো, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে, আমি হার একটা শব্দ লিখলাম, মেন শব্দ হার। আমি সামনে কি যোগ করে দেবো, আমি উপযোগ করে দিলাম, আমি পরিযোগ করে দিলাম, আমি নিযোগ করে দিলাম, তাহলে কি হয়ে গেল, নিহার, পরিহার, উপহার। তাহলে উপসর্গ ওইটাকে বলা হয় যেটা মূল শব্দের সামনে বসে ওয়ার্ডটাকে চেঞ্জ করে দেয়, শব্দের অর্থটাকে চেঞ্জ করে দেয়। একটা রুট একটা ওয়ার্ড থাকবে এখানে, এই রুট ওয়ার্ডের সামনে এই যে আমাদের বলছে নি, পরি, উপ, এগুলো আমাদের বসে ওয়ার্ডের মিনিং চেঞ্জ করে দেয়, এটা হচ্ছে আমাদের বাংলা উপসর্গ। সো সেম ওয়েতে আমাদের ইংলিশে কিছু আছে, প্রিফিক্স আছে, সাফিক্স আছে, পড়ছি আমরা। তো যখন আমরা দেখবো কোনো একটা শব্দের শেষে, মাথায় রাখো, আমরা যখন দেখবো কোনো একটা শব্দের শেষে ওয়াল, হুড, শিপ, মেড, ইজ, ইর, ওয়ার্ড, এই যে বিষয়গুলো, সন, ইজ, ট্রাই, এগুলো থাকবে, আমরা সেই ওয়ার্ডটাকে কি বলবো, অনায়াসেই নাউন বলবো। ক্লিয়ার? এটা মাথায় রাখবা। যখন দেখবা কোনো একটা শব্দের শেষে আমাদের এগুলো যুক্ত আছে, তোমরা সেই শব্দটাকে অনায়াসেই নাউন বলবো। আমরা তোমাদেরকে একটু উদাহরণ সহ দেখাতে চাই, তোমরা একটু দেখো। দেখো ওয়াল, হুড, শেপমেন্ট, এইরকম প্রত্যেকটাই কিন্তু একটা করে অনায়াসে যুক্ত থাকবে। যেমন দেখো আমি যদি হুড দিয়ে একটা বলি, যেমন হচ্ছে মাদারহুড, মাদারহুড, চাইল্ডহুড, পাও। আবার দেখো শিপ দেখে দেখো, তো ফ্রেন্ডশিপ, FRIEND, ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, স্কলারশিপ, অনেক আছে কিন্তু। তারপর দেখো মেন্ট দিয়ে ডেভেলপমেন্ট, তারপর হতে পারে তোমার হচ্ছে ইমপ্রুভমেন্ট, অনেক হতে পারে কিন্তু। আবার দেখো ENT দিয়ে আছে, যেমন স্টুডেন্ট শব্দটা দেখো, স্টুডেন্ট, ENT এখানে আছে কিন্তু। এরকম প্রত্যেকটা শব্দের শেষে থাকবে এগুলো কিন্তু। এরকম যখন তোমরা দেখবা যে কোনো শব্দের শেষে এগুলো আছে, যেমন তোমাদের আমি প্রথমে যেটা বললাম এডুকেশন শব্দটা দেখো, এডুকেশন শব্দটা বললাম তোমাদেরকে আমি, এডুকেশন শব্দ এখানে সমান আছে, তাহলে অবভিয়াসলি কি হবে না, নাউন হবে এটা। কিন্তু হ্যাঁ, বাক্যের যখন মধ্যে থাকবে, ঠিক আছে, একটা যখন বাক্যের মধ্যে থাকবে তখন সে কিন্তু আলাদা হতে পারে, ঠিক আছে। আবার একদম ওই ঝাড়া মুখস্থ করিও না যে আমাদের এখানে আমাদের তোমার হচ্ছে এডুকেশন শব্দ মানে নাউন, সারা জীবন নাউন হবে, এটা কখনোই কিন্তু না, ডিফারেন্ট হতে পারে। যেমন আমি তোমাদেরকে বলি যে ওয়াটার আমাদের শব্দটা দেখো, এই যে ওয়াটার যে শব্দটা, এটা কি পানি, এটা অবভিয়াসলি নাউন হবে, এটা এর নাউন। কিন্তু এটা কি সারা জীবন নাউন হবে, এটা কিন্তু সারা জীবন নাউন হবে না। যেমন এই যে ইন শব্দটা, তোমরা জানো এটা কি হবে, এটা একটা প্রিপোজিশন, তোমাদের কারো ডাউট নাই, এটা একটা প্রিপোজিশন। কিন্তু এটা কি সারা জীবন প্রিপোজিশন থাকবে না, যখন এটা কোনো একটা বাক্যের মধ্যে অন্য কোনো ভূমিকা পালন করবে তখন সে কিন্তু আর প্রিপোজিশন থাকবে না, সে কিন্তু অন্য কিছু হয়ে যাবে। একটু দেখো, তোমাদের দেখাই আমি যে আমাদের অন্য কিছু কি রকম হতে পারে। আজকের ক্লাসটা অবশ্যই একটা ইনফরমেটিভ ক্লাস, একটু খাতা কলমে বসতে হবে। I am watering in the গার্ডেন। দেখো এই যে আমি এখানে ওয়াটারিং লিখছি শব্দটা, এখানে কিন্তু ওয়াটারিং শব্দটা নাউন হয়নি, এখানে কি হয়েছে, অবশ্যই এটা ভার্ব হয়ে গেছে। কারণটা কি, সেখানে ভার্বের ভূমিকা পালন করছে। সো দ্যাটস ওয়াই এটা আমাদের কি হবে, এটা
ভার্ব হয়ে যাবে। আমি ইনের কথা বললাম, দেখো আই কেম ফ্রম ইন। এখন তোমাকে বলা হলো যে বলো এখানে ইনটা কোন পার্টস অফ স্পিচ, তোমরা কি বলবা? প্রিপোজিশন বলবা? না, এটা আমাদের প্রিপোজিশন না, এটা আমাদের নাউন হয়ে গেছে, এটা আমাদের। সো এটা কেন নাউন হয়েছে আমি একটু পরে আসতেছি। দেখো এই যে বিষয়টা বললাম যে আমরা আবার দেখিয়ে বলিও না যে এটা আমাদের এটা একদম নাউন হয়ে যাবে, চেঞ্জ হতেও পারে, বাট বেসিক্যালি সাধারণত যখন দেখবা কোনো শব্দ শেষে এইগুলো থাকবে সেইটা সাধারণত নাউন হয়ে যায়। বিষয়টা ক্লিয়ার? আশা করছি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। সো আমি যে কয়েকটা ওয়ার্ড বললাম এগুলো আছে যেখানে, সো বাকিগুলো তোমার দায়িত্ব, বাকিগুলো তোমরা খুঁজে বের করবা, ঠিক আছে, যে কোন কোন শব্দ শেষে এগুলো রয়েছে। আর সেই শব্দগুলো অবশ্যই কি হবে? অবশ্যই আমাদের নাউন হবে।